দেখো আজকে আমাদের যে পড়াটা মনোযোগ দেওয়া এখানে আজকে আমাদের হলো রসায়নের এসএসসি রসায়ন পর্যায় সারণীর চতুর্থ অধ্যায় নিয়ে পড়া। অধ্যায়ের নাম হলো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীটা কি, তো এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এইটা হলো রসায়নের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ বেসিক অধ্যায়। এই অধ্যায়টা যদি তুমি ভালো করে বোঝো, তুমি অনেক অনেক কিছু বুঝতে পারবে কেমিস্ট্রি, এবং রিলেটেড করতে পারবে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়। তো প্রথমে যদি বলি আসলে পর্যায় সারণী এখানে কি আছে, তাহলে এখানে পর্যায় সারণী অর্থাৎ পর্যায় কিছু সারণী আছে, আর কিছু গ্রুপ আছে, কিছু সারি আছে, যেগুলোর মধ্যে আসলে আমাদের রসায়নের যে ফান্ডামেন্টাল ভিত্তি অর্থাৎ মৌল যেগুলো আছে, মৌল সম্পর্কে তো জানো তাই না, মৌল বা মৌলিক পদার্থ 118টা আছে। তো 118টা এভাবে পিরিয়ডে মানে এভাবে সারিতে এবং গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে এভাবে গ্রুপে এবং সারিতে সুন্দরভাবে সাজানো হয়েছে। কেন সাজানো হয়েছে? যাতে করে মৌলগুলো নিয়ে সহজে আমরা স্টাডি করতে পারি, ঠিক আছে, যাতে করে মৌলগুলো নিয়ে সহজে আমরা স্টাডি করতে পারি, মৌলগুলোর ধর্ম সম্পর্কে জানতে পারি, তাই না? তো তোমরা কী পড়ছো, ওই যে ক্লাস 8-এ প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ছো তাই না? প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ছিলা ক্লাস 8-এ, প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ছিলা প্রথম দিকে। এখানে ওই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস পড়ছো না, আছে আর্থ্রোপোডা। তো ওখানে পড়ছিলা কি, প্রাণীগুলাকে আমরা কি করছিলাম, শ্রেণীবিন্যাস করছিলাম। কেউ এককোষী, কেউ বহুকোষী, তাই না, তাই না, কেউ হলো মেরুদণ্ডী, কেউ অমেরুদণ্ডী, এভাবে ভাগ করছিলাম। কারণ কি ছিল, এতে করে আমরা নির্দিষ্ট গ্রুপের একই রকম প্রাণীগুলোকে আমরা একটি নামে চিনি, তাই না, আর্থ্রোপোডাকে আর্থ্রোপোডা দ্বারা চিনি। তো এরকমভাবে যাতে করে মৌলগুলোকে 118টা মৌলকে যাতে আমরা সহজে চিনতে পারি, তাদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মগুলো সহজে আমরা জানতে পারি, এই জন্যে কিন্তু আমরা এই পিরিয়ডিক টেবিলটার অবতরণ করা হয়েছে। তো এই যে পর্যায় সারণীটা, এটা একদিনের ফল নয়, কয়দিনের ফল নয়, অনেক দীর্ঘদিনের বিজ্ঞানীদের গবেষণার ফলে এই পর্যায় সারণীটা তৈরি হয়েছে। তো বর্তমানে আমাদের যে পর্যায় সারণী এখানে আছে 118টা মৌল। কয়টি মৌল? তো এটা শুরু থেকে তো আর 118টা ছিল না, তাই না? তো এটা একটু আমরা জানবো কোন কোন বিজ্ঞানী কি কি কথা বলছিল এই পর্যায় সারণী, মানে কিভাবে সাজাইছে, বুঝছো? তারপর আবার একটু বলি। সর্বপ্রথম দেখো এখানে বলছে যে এতে 16 সাল অবধি আমাদের টোটাল পৃথিবীতে আবিষ্কৃত মৌল হলো 118টি, ঠিক আছে, এগুলোই সাজানো হয়েছে। 26 সাল হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখো আমরা দেখো যে বিজ্ঞানীগুলার যদি নাম দেখি, প্রথমে যে একজন বিজ্ঞানী আমাদের নামকরণ করছিলেন, তার নাম কি ছিল বলতো? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করছিল বলতো? মৌলগুলোকে, হ্যাঁ, সর্বপ্রথম বিজ্ঞানী 1889 সালে মৌলগুলোকে 3টি ভাগে ভাগ করে। কয়টি ভাগে? 3টি মেনলি। কয়টি ভাগে? 3টি। একটা হলো ধাতু, ধাতু আর অধাতু দুইটাই তো। একটা হলো অপধাতু, কইখানে তো দেওয়া নাই না এখানে, আরেকটা হলো অধাতু। তোমাদের বই দেওয়া হচ্ছে মেনলি কয়টা? এই দুইটা, ধাতু এবং অধাতু। তো ধাতু এবং অধাতুর মাঝে যারা, তাদেরকে বলা হয় অপধাতু। অর্থাৎ তাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের কি আছে? বৈশিষ্ট্য আছে। তাহলে তিনি কি করেন, এই যে ধাতু অধাতুর উপর ভিত্তি করে অথবা ধাতু অধাতু বা অপধাতু হিসাবে 3টা তিনি গ্রুপে ভাগ করেন। অর্থাৎ ধাতুর একটা গ্রুপ করেন, অধাতুর একটা গ্রুপ করেন, অপধাতুর একটা গ্রুপ করেন, ঠিক আছে? ধাতু কাকে বলা হয়, অধাতু কাকে বলা হয়, অপধাতু কাকে বলা হয়, এইগুলো আমরা পরবর্তীতে জানবো, ঠিক আছে? ওকে, নর্মালি জেনে রাখো যারা কি করে, ইলেকট্রন ত্যাগ করে তারা হলো ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো অধাতু। ওকে, এরপরে একজন বিজ্ঞানী আসে, সেটা হলো কে বলো তো? বিজ্ঞানী ডোবেরিন, হ্যাঁ, ডোবেরাইনার। তো এই যে এখানে আমি সুন্দর করে দিয়েছি একটা, দেখো বিজ্ঞানী ডোবেরাইনার 1829 সালে তিনি কি বলেন, তিনি ত্রয়ী সূত্র দেন। কি সূত্র? ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র মানে কি? অর্থাৎ মৌলগুলোকে 3টা করে মৌল পাশাপাশি বসায়। তিনি 3টা করে মৌল পাশাপাশি বসানোর পরে দেখেন যে মাঝে প্রান্তিক 2টা মৌলের পারমাণবিক ভরের গড় হলো মাঝেরটা। এখানে দেখো এই যে, না লাগবে না, এখানে তো দেখা যাচ্ছে। দেখো 3টা মৌল আছে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এরকম 3টা করে মৌল তিনি গ্রুপ করেন। দেখেন এই যে প্রথম মৌল এবং তৃতীয় মৌল, এই দুটার ভরের গড় হলো কোন মৌল? ব্রোমিন। দ্বিতীয় মৌলটা মাঝেরটা। দেখো এই যে আমরা যদি দেখি, ব্রোমিনের ভর হলো 35, ক্লোরিনের ভর হলো 35.5, আর আমাদের আয়োডিনের ভর হলো 127। দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলাম, গড় করলাম, বের হলো 80। 80টা কার? ব্রোমিনের। বুঝতে পারছো? তাহলে এমন ভাবে স্যার দ্বিতীয় তৃতীয় মৌলের যোগফল, হ্যাঁ, গড়, ভরের গড় হলো দ্বিতীয়টা, এটাই তো গড়। হ্যাঁ, প্রথম আর তৃতীয়টার ভরের যোগফলের গড় হলো আমাদের দ্বিতীয়টা। বুঝতে পারছো? ক্লিয়ার? আর এটাই বলছে। ওকে,
তাহলে এটা এরপরে একজন বিজ্ঞানী আসে, সেটা হলো 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি দেন হলো অষ্টক সূত্র। অষ্টক সূত্র মানে কি? অষ্টক সূত্র যেমন আমাদের কি স্বরগাম আছে না, গানের ধ্বনি, গানের সা রে গা মা পা দা নি সা আছে না, 8টা আছে না স্বরগাম, সা রে গা মা পা দা নি সা, কটা? 8টা স্বরগাম আছে। তো সেটার সাথে তুলনা করে তিনি মৌলগুলোকে 8টা করে ভাগ করেন। তিনি বলেন যে কোনো 8টা করে মৌল নিলে, মানে কি হিসাবে? পারমাণবিক ভর হিসাবে। পারমাণবিক ভরের সিকুয়েন্সে যে কোনো জায়গা থেকে 8টা করে মৌল নিলে দেখা যাবে প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। বুঝছো? তাহলে এই যে এখানে দেখো আমাদের 1 2 3 4 5 6 7 8 8টা মৌল নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে প্রথম মৌল হলো লিথিয়াম, 8 নম্বর হলো সোডিয়াম। দুইটার মধ্যে ধর্মের মিল আছে, দুইটাই হলো ধাতু। দুইটা কি? ধাতু। এবং ক্ষার ধাতু বলা হয়। কেন ক্ষার ধাতু বলা হয় এটা আমরা পরে দেখব। আমরা যদি পর্দায় সামনে দেখি, খেয়াল করবা, দেখো এখন তো এটা আধুনিক, এটা তো আগে ছিল না। দেখো এখানে দেখা যাচ্ছে, দেখো লিথিয়ামের পরে কি? সোডিয়াম। আমরা জানি একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই, এটা আমরা পরে জানবো। দেখো একটার পর একটা নিচে চলে আসছে, মানে ধর্ম এদের একই, কিন্তু এটা তো আগে এটা ছিল না, পর্দায় সামনে ছিল না। দেখো তিনি 8টা করে সাজাইছে, দেখা গেছে কেমন দেখা গেছে, এই যে লিথিয়ামের পরে কে? সোডিয়াম। অর্থাৎ লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল পাওয়া যায়। আবার যদি বলি যে 8টা এরকম আর কি মিল পাওয়া যায় আর কি, ঠিক আছে, লিথিয়ামের সাথে। তাহলে এটা হলো, আবার এগুলো হয় আর কি। তো যাই হোক, বুঝতে পারছো তো নাকি? তাহলে 8 নাম্বার মৌলের সাথে ধর্মের মিল পাওয়া যায়, মোটামুটি মিল পাওয়া যায়। এটা হলো অষ্টক সূত্র। এরপরে বিজ্ঞানী কে আসে বলতো? মেন্ডেলিভ। মেন্ডেলিভ যে সূত্রটা দেয় সেটা কি বলতো? তিনি তার সময়ে মৌল সংখ্যা ছিল 63টি। কয়টি? তিনি 63টি মৌলকে পারমাণবিক ভরের ক্রমে সাজায়, ছোট থেকে বড়র দিকে সাজায়। এবং সাজানোর পরে তিনি দেখেন যে একই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে কি হচ্ছে? আবর্তিত হচ্ছে। অর্থাৎ ধর্মগুলো ধীরে ধীরে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ যেটা কঠিন ছিল, কঠিনের পর একটা হালকা কঠিন, তারপরে তরল, তারপরে ধীরে ধীরে গ্যাস, এইভাবে পর্যায়ক্রমে কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো। এবং আবার এই সামনে আসতেছে, আবার এটা মিলে যাচ্ছে, আবার পর্যায়ক্রমে কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। কে এটা করেন? বিজ্ঞানী মেন্ডেলিভ। অর্থাৎ তিনি বলেন যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে? এটা বলেন আর কি। তো তিনি 63টি মৌল নিয়ে তিনি এই পর্যায় সারণীটা দেন। কিন্তু তিনি যে পর্যায় সারণীটা দেন সেখানে আমাদের সারি ছিল কয়টি? মানে এদিকে সারি বলতে এদিকে সারি ছিল 12টি এবং গ্রুপ ছিল কয়টি? 8টি। ঠিক আছে, কলাম বা গ্রুপ ছিল 8টি। এবং তিনি 63টি মৌলের পর্যায় সারণী দেন এবং 3টা মৌলের ভবিষ্যৎবাণী করে। কয়টা মৌল? 3টা। পরবর্তীতে দেখা যায় সেই 3টা মৌল কি হয়? আবিষ্কার হয়। ওকে, তো একটু জানলে হবে। তো দেখা যায় এই যে মেন্ডেলিভ যে সূত্রটা দিছিল যে মৌলসমূহের পারমাণবিক ভর অনুসারে সাজালে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, কিন্তু দেখা যায় এটা সাজানোর ফলে দেখা যায় কিছু ভুল দেখা যায়। কি দেখা যায়? ভুল দেখা যায়। কেমন ভুল? ভুলটা হলো, এখানে খেয়াল করো যে এখানে দেখো আর্গন আর পটাশিয়াম। আর্গন হলো কত নাম্বারে বলো তো? 18 নাম্বার। পটাশিয়াম হলো 19 নাম্বার। তো কথা হলো, দেখো তাহলে আর্গন 18 নাম্বার যেটা আছে এটা তো এখন পারমাণবিক সংখ্যা, কিন্তু আগে তো ছিল না ভর। কথা হলো আর্গনের ভর কত বলো তো? 40। কত? 40। আর এই যে পটাশিয়ামের ভর কত? 39। তাহলে কোনটা আগে হওয়ার কথা ছিল? মেন্ডেলিভ তো বলছে পারমাণবিক ভরের ক্রমানুসারে, অর্থাৎ ছোটটা হবে আগে, পরে হবে বড়টা। অর্থাৎ সেই হিসাবে পটাশিয়াম হওয়ার কথা ছিল আগে, আর্গন হওয়ার কথা ছিল পরে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আর্গনটা আগে, পরে হলো কে? পটাশিয়াম। তাহলে এইটা তিনি মেন্ডেলিভ যেটা করছিল, তিনি এই যে একটু ব্যতিক্রম করে দেয় যে আগে হওয়ার কথা ছিল, কিন্তু তিনি দেখেন যে এইগুলো ধর্মে একই। তো ধর্মের মিল রাখার জন্য তিনি আর্গনটাকে এখানে অবস্থান দেন, নিয়নের পরে দেন অবস্থান। ঠিক আছে? কারণ এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস, মিল রাখার জন্য এটা দেয়। এবং অপরদিকে পটাশিয়াম হলো একটা ধাতুদের গ্রুপে দেয়। ঠিক আছে? এরা সবাই ধাতু, তো ধাতুদের গ্রুপে, মানে ধর্মের মিল রাখার জন্য এভাবে দেন। কিন্তু এটা তো তার সূত্রের মূল ভিত্তি ছিল পারমাণবিক ভরের ক্রমে সাজানো, কিন্তু সেই হিসাবে তিনি এটা সাজান নেই, শুধুমাত্র ধর্মের মিল রাখার জন্য ব্যতিক্রমটা করে। বুঝতে পারছো? তাহলে তার তো সূত্রের মধ্যে তো তার ব্যতিক্রম দেখা গেল, হলো না। এই জন্য পরবর্তীতে বিজ্ঞানী হেনরি মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় 1913 সালে, তখন তিনি শুধু পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা বলে, যে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যার ক্রমে সাজালে
ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখন দেখা যায় ঠিকই তো আছে, আর্গনে 18 আর পটাশিয়ামে 19, তো 18 তো আগে বসবে, হ্যাঁ। তো মিলে গেল, সমস্যার সমাধান। তো এরপর থেকে আমাদের পারমাণবিক সংখ্যায় চলতেছে, ঠিক আছে, এটুকু ক্লিয়ার? পারমাণবিক সংখ্যাটা চেঞ্জ হবে। হ্যাঁ, ক্লিয়ার এটুকু? ওকে, তো এইটুকু এখানে পড়া ছিল। এখন দেখো পটভূমি, তাহলে আমরা দেখলাম পটভূমি কী কী ছিল। তো এখন পড়া হলো এই যে এখানে দেখো যেটা বললাম একটু আগে, সারে গামা পাদা নিশা, এটা তাহলে তো মৌলগুলো দেখছো। এবার সোডিয়াম দেখো, লিথিয়াম থেকে সোডিয়াম, আবার সোডিয়াম থেকে পটাশিয়াম, তাহলে সোডিয়ামের সাথে পটাশিয়াম মিল আছে, এগুলো একটু দেখে নিতে পারো। তো এখন দেখো এগুলো আমরা দেখলাম, এখন কথা হলো এগুলো সবই দেখলাম। 4.2 এখন দেখবো আমরা পর্যায় সারণীর কি বৈশিষ্ট্য কিছু। তাহলে এখন একটা দেখি যে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে, কে হেনরি মোসলে, তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন। এর কারণে ওই যে ত্রুটিগুলো সংশোধন হয়, তাই না? ওকে, পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের অবস্থানের, আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের 19, কাজে আর্গন পটাশিয়ামের আগে বসবে। কাজে পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে এই ত্রুটি কি হয়, সংশোধিত হয়ে যায়। ঠিক আছে, এখন কথা হলো রসায়নের যত নিয়মকানুন আছে, ঠিক আছে, পর্যায় সারণী কেমন হবে বা যত রকমের নিয়মকানুন আছে সব কিছু একটা সংস্থা নির্ধারণ করে দেয়, সেটাকে কি বলা হয়? ইউপ্যাক। ও, এটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মনে রাখতে হবে, এটাকে বলা হয় সংক্ষেপে ইউপ্যাক। তাহলে ইউপ্যাকের পূর্ণরূপ কি, এটা মুখস্থ রাখতে হবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, তো এটা আমাদের 118টি মৌলকে এই পর্যায় সারণীতে অবস্থান দিয়েছে আর কি। ওকে, তাহলে এখানে দেখো ল্যাবেসিয়া মাত্র কয়টি মৌল নিয়ে 33টি মৌল নিয়ে ছক তৈরি করছিলেন। প্রথম যে ল্যাবেসিয়া ধাতু অধাতু, এরপরে মেন্ডেলিভ 63টি মৌল নিয়ে কাজ করছিলেন। বর্তমানে মৌল সংখ্যা কতটি? 118টি। ঠিক আছে, ওকে, এটুকু শেষ। এখন দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এই যে আমরা পর্যায় সারণীটা দেখলাম, এখানে পর্যায় সারণীটা আমাদের এখানে আছে, তো এর পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা কি? কোথায় গেল পর্যায় সারণী? এই যে এটাই তো, এই যে ওটা ভালো না। তাহলে এই যে পর্যায় সারণী, তো এখন আমরা জানবো এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি। ঠিক আছে, পর্যায় সারণীর কী কী বৈশিষ্ট্য, তো আমরা একটু দেখে নিই প্রথম কটা লাইন কি বলছে। আচ্ছা একবার এটার সাথে যোগ করে দিতেন এদিক পেজে, এদিক দিলে ভালো হতো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হলো তোমার 31 পেজ, 71 পেজ, তাহলে আমি এইখানে নিয়ে আসি 71 পেজের। ওকে, ছিল আপনি অন্যটা নিয়ে এসলেন তো? অনেকটা নিয়ে আসছি। এটা নিয়ে আসছে না? হ্যাঁ, উল্টা উল্টা করলাম কিছু নাকি? আচ্ছা, এখন ঠিক হবে। এই যে পড়াটা এখানে না 4.2 না? 71, তাহলে 71, এটা 71, এটা হলো 62, তো 71-এর পরও নিতে হবে। ওকে, তাহলে এইটা নিতে হবে। 71-এর আগে বা পরে? 70। এই যে এটা না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখন দেখো যেটা আমরা দেখবো যে কি বলছে এখানে, পর্যায় সারণী মূলত একটি ছক বা টেবিল। টেবিলে যেমন সারি এবং কলাম থাকে, পর্যায় সারণীতে কলামটা নিচেরটা কলাম না? হ্যাঁ, পর্যায় না, কলাম বলতে উপর দিকে, ওই নিচেরটাই, এই যে এদিকে বলা হয় কলাম, হ্যাঁ ওটাই তো, আর এগুলোকে বলা হয় সারি। ওকে, তাহলে এটা বলছে যে তেমনি সারি এবং কলাম আছে। পর্যায় সারণী বাম থেকে ডান পর্যন্ত কি বলতো বিস্তৃত, মানে বিস্তৃত, এই যে বাম থেকে ডান দিকে যায় আর কি। দেখো হাইড্রোজেন 1 নাম্বার, 2 নাম্বার হিলিয়াম, 3 নাম্বার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। পূরণটা করা যাবে না কেন, এটা পরে বলবো আমরা। ঠিক আছে, ধর্মের মিল দেখার জন্য। ঠিক আছে, এটা যদি এখানে দেওয়া যায় তাহলে তো মিলবে না। তো পর্যায় সারণী এমনভাবে করা হয়েছে যাতে গ্রুপ ভিত্তিক কি হয়, একটা সম্পর্ক তৈরি হয়। গ্রুপ ভিত্তিক একক গ্রুপের মৌলগুলা কি হয়, যাতে একরকম ধর্ম থাকে, বুঝছো? যাতে এই মানে এই কলামে যা আছে সবার ধর্ম যাতে এক হয়, বুঝছো? হ্যাঁ, এখানে যা আছে সবার ধর্ম যাতে এক হয়, এই জন্য এইভাবেই সাজানো হয়েছে, বুঝছো? এই জন্য এটা করার জন্য আমাদের এখানে গ্যাপ হয়ে গেছে। আবার এইগুলা দেখো একই মৌল, এইগুলার ধর্ম একই, এইগুলা সবাই ধর্ম একই, বুঝছো? এবং এই দিকে কি ধীরে ধর্মগুলো কি হয়, পর্যায়ক্রমে পরিবর্তন হয়। মনে করে একটা জিনিস কঠিন ছিল, ধীরে এখান থেকে কি হবে, কঠিন থেকে ধীরে তরলের দিকে ধীরে গ্যাপ হয়ে যাচ্ছে, বুঝছো? এটা জানার দরকার কি আমাদের? দরকার আছে। এটা কি বললাম একটু আগে, যে
নর্মালি যদি আমরা একক করে মানে এক সিঙ্গেলভাবে প্রতিটা মৌলের ধর্ম সম্পর্কে জানতে যাই, ভৌত রাসায়নিক ধর্ম বলি, তারপরে 118টা জানতে যাবে, 20-30টা মুখস্থ করছি শেষ। না হবে না তো, 118টা জানতে হবে। বাট তুমি পর্যায় সারণী জানলে খুব সহজেই একটা গ্রুপের সবার একই, একটু পরে বুঝতে পারবা, আসলে পড়লে বুঝতে পারবা। যেমন তুমি যদি শুধু মনে রাখো যে গ্রুপ এর মধ্যে কে কে আছে, মানে একের মধ্যে কে কে আছে, লিপি কে না কে, তুমি বিভিন্ন ছন্দে মুস্ত রাখতে পারো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, পটাশিয়াম। ওকে, এখন সবার ধর্মে একই, তাহলে একটার ধর্ম পড়লা মানে সবার ধর্ম হয়ে গেল, ঠিক আছে। এই যে এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, নেডন বুঝতে আছে, তার মানে এদের সবার ধর্মে এক, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আবার এদের ধর্ম এক, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো তুমি জানলা নামগুলা, এদের সবার ধর্ম তুমি এককভাবে বলে দিতে পারবে, মানে একই, বুঝতে পারছো? এটাই হলো আমাদের পর্যায় সারণীর উপকারিতা। এটা আরও অনেক অনেক উপকারিতা আছে। তো দেখো এই তাহলে পর্যায় সারণীর মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা যে জানতে হবে। তো সারিগুলোকে পর্যায় এবং খাড়া কলামগুলোকে কি বলি আমরা? গ্রুপ বা শ্রেণী বলে থাকি। তাহলে এই যে এ পাশে যে সারি আছে, বাম থেকে ডান দিকে যে আছে, এগুলোকে কি বলি আমরা? পর্যায়। আর উপর থেকে নিচের দিকে এগুলোকে কি বলি আমরা? গ্রুপ বলি। কি বলবো? কলামগুলোকে আমরা গ্রুপ বলে থাকি। ওকে, আধুনিক পর্যায় সারণী কি বলতো? বর্গাকার ঘরগুলোর মোট কয়টি আছে বলতো? 118টি মৌল আছে। পর্যায় সারণীটি এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে, সামনে দেওয়া আছে, আমরা এখনও দেখতেছি, তাই না? এখন দেখো, আধুনিক পর্যায় সারণীর অনেক বৈশিষ্ট্য আছে। পর্যায় সারণীর দিকে লক্ষ্য রাখলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে। কি? এই যে পর্যায় সারণীটি 60টি কি আছে? 60টি পর্যায় আছে বা আনিবেগ সারি আছে, 8টি গ্রুপ, 18টি গ্রুপ আছে। দেখো এটা সারি আছে কয়টি? এই যে এদিকে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, ঠিক আছে। নিচেরগুলো আলাদা, নিচেরগুলো হলো এখানকারই অংশ, এটা পরে বলতেছি। এই যে এটা দেখতেছো না, একে বলা হয় অ্যাক্টিনাইড সিরিজ, একে বলা হয় ল্যান্থেনাইড সিরিজ, বুঝছো? মানে একে বলা হয় ল্যান্থেনাইড সিরিজ, একে বলা হয় অ্যাক্টিনাইড সিরিজ। মূলত এই যে দেখো, এই যে একটা পর্দার মধ্যে দেখা যাচ্ছে না, এখানে মৌল আছে কয়টা? 15টা। এখানে কয়টা আছে? 15টা। এই 15টা হলো এই জায়গায় অবস্থান করতেছে, এই জায়গায়, বুঝতে পারছো? এই জায়গাতেই 15টা, মানে এদের ধর্ম সবগুলোর মোটামুটি একই। তো সবগুলাকে একটা ঘরে অবস্থান দেওয়া হয়েছে। এখানকার 15টাকে অবস্থান দেওয়া হয়েছে এখানে, মানে এখানের মধ্যে আছে 15টা, এক ঘরে আছে 15টা, এখানে এক ঘরে আছে 15টা। সো এক ঘরে 15টা দিলে কি বুঝতে পারবা? তো এইটা নিচে দেওয়া হয়েছে যে ওই এক ঘরে 15টা আছে, নিচের এই ঘরে 15টা আছে, বুঝতে পারছো? এদের ধর্ম মোটামুটি একই, ঠিক আছে। তাহলে দেখলাম আমরা আমাদের পর্যায় কয়টি আছে? 60টি। এবং গ্রুপ কয়টা আছে বলো তো? গ্রুপ আছে 1 থেকে 18টি, 1 থেকে 18টি পর্যন্ত, বুঝতে পারছো? তাহলে পর্যায় সারণীর পর্যায় কয়টা? পর্যায় হলো 7টা, গ্রুপ হলো কয়টি? 18টি। ওকে, বুঝতে পারছো? এরপরে দেখো কি বলছে, প্রতিটি পর্যায়ে বাম থেকে গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ কত পর্যন্ত? 18 পর্যন্ত। দেখো পর্যায়গুলো কোথা থেকে শুরু হয় বলো তো? এই দেখো, প্রতিটি পর্যায় শুরু হয় এখান থেকে না? তো এটা মানে কি? গ্রুপ 1 থেকে, তাই না? এটা গ্রুপ 1 না? তাহলে প্রতিটি পর্যায় শুরু হয় গ্রুপ 1 থেকে, শেষ হয় গ্রুপ কততে? 18তে শেষ হয়। হ্যাঁ, এটাই বলতেছে আর কি, এটা মনে রাখতে হবে। দেখো আবার মূল পর্যায় সারণীর নিচে আলাদা ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসাবে দেখানো হলেও এগুলো মূলত গ্রুপ, যথাক্রমে গ্রুপ মানে পর্যায় 6 এবং 7 পর্যায়ের অংশ। এই যেটা বললাম, এই যে এখানে দেখো নিচে 2টা সিরিজ আছে। দেখো এখানে কি, এটা হলো ল্যান্থানাইট, এটা হলো অ্যাক্টিনাইট, এটা বললাম। এটা দেখো, এই যে প্রথমটা হলো এই পর্যায়ের অন্তর্ভুক্ত, তাই না? আর নিচেরটা হলো এই পর্যায়ের অন্তর্ভুক্ত। গ্রুপ যদি বলি উভয় কয় নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে, তাই না? মানে এই জায়গার আর এই জায়গা 3 নাম্বার গ্রুপে। তাহলে এটা হলো 6 এবং 7 নম্বর পর্যায়ের, এবং উভয় হলো কি 3 নাম্বার গ্রুপে, বুঝতে পারছো? ওকে, বুঝতে তোমরা এখন আবার পড়বা, নিজেরা বুঝতে পারবা। দেখো পর্যায় 1 হলো কয়টা বলো তো? পর্যায় 1-এ 1 এবং 1 এ শুধুমাত্র 2টি মৌল রয়েছে। দেখো পর্যায় 1 কোনটা? পর্যায় 1 হলো উপরেরটা, তাই না? এই পর্যায় 1 হলো এটা। তো মৌল কয়টা আছে এখানে? 2টা, হাইড্রোজেন এবং হিলিয়াম। পর্যায় 2-এ কয়টা মৌল বলো তো? 10টা। এখানে 2টা, আর এখানে কয়টা বলো তো? 1 2 3 4 5 6, তাহলে কয়টা হলো বলো তো? 8টা। এবং এটাতে কয়টা বলো তো? 8টা। তাহলে পর্যায় 1-এ হলো 2টা মৌল, পর্যায় 2 আর 3-এ হলো 8টা করে। এরপরে কয়টা করে বলো তো? এইগুলো হলো 18টা করে। কয়টা করে? 18টা করে। দেন নিচের 2টা হলো কয়টা করে? 32টা করে। কয়টা করে? 32। 2 4 4 18। তাহলে 2 8 8 18 18 32 32, 2 8 8 18 18 32, এটা একটা ম্যাজিক সংখ্যা। কেন ম্যাজিক সংখ্যা বলতেছি এটা একটু পরে আমরা বলবো। তাহলে দেখো এটা একটা ম্যাজিক সংখ্যা, 2 8 8 18 18 32 32, এটা আসলে বাংলা ইংলিশ হয়ে গেছে।
তা একটু লিখি, 2 8 8 18 18 এর মস্ত কিছু 2 18 18 32 32, তাহলে 2 8 8 18 18 18 32 32, 2 8 8 18 18 32 32। 18 তাহলে প্রথম পর্যায়ে মৌল কয়টি? 2টি। দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টি? 8টি। তৃতীয় পর্যায়ে মৌল কয়টি? 8টা। চতুর্থ পর্যায়ে হলো 18টি, পঞ্চম হলো 18টি, ষষ্ঠ হলো 32, সপ্তম হলো 32। 2 8 8 18 18 32 32, বলো 2 8 8 18 18 32 32, 2 8 8 18 18 32 32। এটা অনেক ম্যাজিক সংখ্যা, এটা নিয়ে পরে অনেক আমরা কাজ করব। দেখো এরপরে দেখো, তাহলে আমরা দেখলাম এগুলো আমরা বললাম। ওকে ওকে, এখন দেখো গ্রুপ 1 এ 7টি মৌল রয়েছে। দেখো গ্রুপে দেখি আমরা, এই যে গ্রুপ 1-এ দেখো কয়টি মৌল আছে। গ্রুপ 1-এ দেখো একদম পুরো থেকে আছে, প্রথম থেকে 7 পর্যায় পর্যন্ত আছে, মানে কয়টা মৌল? 7টি। সবগুলোতে 7টা হয়ে হ্যাঁ, 1 2 3 4 5 6 7টি। এবং পরেরটাই কি দেখো, উপরে একটা মৌল মিসিং, তার মানে কয়টা আছে? পর্যায়ে 7টা, যেহেতু একটা মৌল উপরে নাই, তার মানে কয়টা আছে? 6টা। তাহলে গ্রুপ 1-এ হলো 7টা, গ্রুপ 2 হলো কয়টা? 10টা 6টা। তারপরে গুলোতে দেখো এই যে 10টা, তারপরে হলো 10টা গ্রুপে কত করে দেখো তো? 1 2, তারপর দেখো 1 2 3 4টে করে, এগুলো 4টে করে, কয়টা করে? 4টে করে। বাট এই যেখানে দেখো গ্রুপ 3-এ কয়টা মৌল দেখো তো? 3-এ দেখো এখানে 1 এবং 2, এখানে 1 এখানে একটা, 2টা হলো না? 2। আর এখানে দেখো এইখানে আছে 15টা, এখানে আছে কয়টা? 15টা না? 15 15 30 আর 2 কত? 32। তার মানে গ্রুপ 3-এর মধ্যে কয়টা মৌল আছে? 32। তাহলে কোন গ্রুপে সর্বাধিক মৌল বলো তো? গ্রুপ 3-এ 32। বাকিগুলোতে দেখো এখানে 7টা, এখানে 6টা, আর এগুলো সবগুলোতে কয়টা করে? 4টে করে, তাই না? আবার এইগুলোতে আবার কয়টা করে? 7টা করে। এবং এইগুলোতে আবার 6টা করে। আবার এই শেষেরটা আবার কয়টা? 7টা। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তো এইগুলো আবার বলছে যে গ্রুপ 2-এ কোনটা করে মৌল আছে বলছে আর কি। ওকে, এখন দেখো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে ল্যান্থানাইড সারির মৌল বলা হয়। এই যে এইগুলোর কথা বলছে, এখানে দেখো কত? এই যে 57 থেকে 71, এদেরকে কি বলা হয়? ল্যান্থানাইড সারির মৌল বলা হয়। আবার দেখো 90 থেকে 103, এদেরকে বলা হয় অ্যাক্টিনাইড সারির মৌল। বুঝতে পারছো? এগুলো মনে রাখবে একটু। হ্যাঁ, দেখো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা কত, যেটা বললাম, এটা হলো 15টি মৌলকে অ্যাক্টিনাইড সারি মৌল বলা হয়। ল্যান্থানাইড সারি মৌলগুলোর ধর্ম খুবই কি কাছাকাছি। ল্যান্থানাইড সারি যে 15টা মৌল আছে, এদের ধর্ম কাছাকাছি, এবং অ্যাক্টিনাইড সারি মৌলগুলোর ধর্ম এদের কাছাকাছি। এই জন্য কী করা হয়, তাদেরকে একটি মাত্র ঘরের মধ্যে সবগুলো জায়গা দেওয়া হয়েছে, তাই না? তাদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌল হিসাবে আলাদাভাবে রাখা হয়েছে। ওকে, যদি মৌলগুলোর ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয়, তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে কী হয়? পরিবর্তিত হয়। যেটা বললাম, একটু আগে বললাম যে মনে করো একটা জিনিস এখানে আছে কি বলতো? ধাতু। বাম পাশে কি বলতো? ধাতু। তার মানে ডান পাশে তা কী হয়ে যাবে? অধাতু। মাঝে কি হবে? অপধাতু। 3টা জিনিস থাকে না? ধাতু, অপধাতু, অধাতু। ধাতু বলতে যারা ইলেকট্রন দিবে, আর এ পাশে কী হবে? অধাতু, বিপরীত হবে। আর মাঝে কি হবে? 2টার মাঝামাঝি হবে, ঠিক আছে? অধাতু। তার মানে দেখো ধর্ম বাম থেকে ডান দিকে কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। মনে করে এখানে গলনাঙ্ক বেশি ছিল, ধীরে ধীরে গলনাঙ্ক কী হবে? কমে যাবে, তাই না? এখানে কি ছিল? কঠিন ছিল, ধীরে ধীরে তরল হবে, দেন কী হবে? গ্যাস হবে। অর্থাৎ ধর্মগুলো পর্যায়ক্রমে কী হবে? আবর্তিত হচ্ছে, পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, এটাই বলছে। ওকে ওকে, তারপরে কি বলছে? একই গ্রুপের মৌলগুলোর ভৌত ও এবং রাসায়নিক ধর্ম প্রায় কি একই রকম। মানে কি? একই গ্রুপে যেগুলো বললাম, যে এই যে একই গ্রুপে যে মৌলগুলো পড়ছে তাদের ধর্ম কি একই। যেমন এই গ্রুপে যেগুলো আছে এরা সবাই কি ধাতু, সবাই কি ধাতু। এদেরকে আমরা ক্ষার ধাতু বলি, এটাকে বলি আমরা মৃৎ ক্ষার ধাতু। এগুলো আমরা পরে মুখস্থ করবো। এদেরকে বলি নিষ্ক্রিয় গ্যাস, এদেরকে বলি আমরা হ্যালোজেন। বুঝছো? তার মানে একই গ্রুপের মৌলগুলোর ধর্ম কি একই রকম। ওকে, এবং একই পর্যায়ের ধর্মগুলো পর্যায়ক্রমে চেঞ্জ হয়, আর একই গ্রুপের কি হয়? মোটামুটিভাবে একই রকম। ওকে, বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম, এখানে আমরা যাবো না পরবর্তীতে। তাহলে যেটা আমরা আজকে শিখলাম, কি কি শিখলাম বলো তো? প্রথমে শিখলাম আমরা যে এখানে যে পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর পটভূমি শিখলাম, অর্থাৎ ইতিহাসটা। অর্থাৎ পর্যায় সারণীর পটভূমিতে কি কোন কোন বিজ্ঞানের নাম ছিল? বিজ্ঞানী লাভেসিয়ে
তারপরে কি বলতো বিজ্ঞানী ডোবেরাইনার, তারপরে হলো জন ডাল্টন, তারপরে কি বলতো নিউল্যান্ড না কি জানি একটা নিউল্যান্ড, তারপরে হলো মেন্ডেলিভ, দেন হলো হেনরি মোসলে। তাহলে এই যে বিজ্ঞানীর নামগুলো মনে রাখতে হবে। সুযোগের সদ্ব্যবহার করছে। ওকে, তারপরে এর কার মধ্যে কি ছিল, বিজ্ঞানী ল্যাবরেটরিতে কি করছিল, এখানে তিনি ধাতু অধাতু হিসাবে আলাদা করছিলেন। তারপরে ডোবেরাইনার তিনি কি করছে, ত্রয়ী সূত্র প্রবর্তন করছেন। তারপরে কি বলতো নিউল্যান্ড আছে, নিউল্যান্ড তিনি অষ্টক সূত্র দিয়েছেন। তারপরে কি করছে বলতো, তারপর হলো ম্যান্ডেলিভ তিনি কি করছেন, মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রমান্বয়ে সাজাইছেন, এতে করে ভৌত এবং রাসায়নিক ধর্মী পর্যায় করে আবর্তিত হয়েছে। কিন্তু দেখা গেছে কিছু মৌলের অবস্থানের ত্রুটি দেখা গেছে, ব্যতিক্রম, যেমন আর্গন এবং পটাশিয়াম। ঠিক আছে, এরপর তো যখন পারমাণবিক সংখ্যা ব্যবহৃত হয় বা তৈরি হয়, আবিষ্কার হয়, তখন হেনরি মোসলে কী করেন, পারমাণবিক সংখ্যা হিসাবে সাজান, দেন এই ত্রুটিগুলোর সমাধান হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখলাম পর্দার সামনে কিছু বৈশিষ্ট্য দেখলাম। পর্দায় আছে কয়টি, পর্যায় হলো 7টি, গ্রুপ হলো কয়টি, 18টি। এবং দেখা যাচ্ছে পর্যায় সারণীর নিচে আমাদের 2টি সারি দেওয়া আছে, একটা হলো ল্যান্থেনাইট সারিজ, একটা হলো অ্যাক্টিনাইট সারি বা সিরিজ। তো এগুলো আসলে কি, ল্যান্থেনাইট এটা হলো আমাদের এই যে আমাদের গ্রুপ, 2টি হলো আমাদের গ্রুপ 3-এর মৌল, অর্থাৎ একটা হলো আমাদের পর্যায় 6-এ, একটা হলো পর্যায় 7-এ অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো এর মধ্যেই। তার মানে এই যে ল্যান্থেনাইটে যেগুলো 15টা মৌল আছে, এদের ধর্ম মোটামুটি একই, এই জন্য এক জায়গায় অবস্থান দেওয়া হয়েছে। অ্যাক্টিনাইটে যেগুলো আছে এদের ধর্ম মোটামুটি একই, এক জায়গায় অবস্থান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং আমরা এখানে দেখলাম যে প্রথম পর্যায়ের মৌল হলো 2টি, দ্বিতীয় পর্যায়ের মৌল হলো 8টি, তৃতীয় হলো 8টি, তারপরে 18টি, তারপরে 18টি, 32। ওকে, তো এইগুলো হলো আমাদের মেইনলি পড়া। আরেকটি জিনিস দেখলাম এখানে, রসায়নের যত নিয়ম নীতি আছে সবগুলো একটা সংস্থা মেনটেন করে, যার নাম হলো ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো দেখো, তো সর্বপ্রথম ল্যাভিসিয়ে 33টা মৌল নিয়ে তিনি পর্যায় সারণী দিয়েছিলেন। এরপরে ম্যান্ডেলিভ কতটি, 63টি মৌল নিয়ে পর্যায় সারণী দেন। তিনি 3টা মৌলের ভবিষ্যৎবাণী করেন। ঠিক আছে, পরবর্তীতে এগুলো আবিষ্কার হয়। বর্তমানে মৌল হলো 118টি। তো এই যতটুকু পড়ে এটুকু তো সমস্যা নাই নাকি, এটুকু তো পারবা। তো এইটুকু পড়া পরের দিন আমরা পড়বো হলো এখানে এই যে নতুন টপিক। তো এটা নতুন টপিক শুরু করা যাবে না, এই জন্য শুরু করলাম না। পরের দিন আমরা শিখবো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু আগে শিখে আসছি, তাই না, আগের অধ্যায়। তো এখন ওই ইলেকট্রন বিন্যাস ব্যবহার করে মৌলের অবস্থান নির্ণয় করে শিখবো। অবস্থান নির্ণয় মানে একটা মৌল পর্যায় সারণীতে কোথায় আছে এইটা তোমরা না দেখে বলতে পারবা। যেমন এই যে কার্বন পর্যায় সারণীতে কোথায় আছে, দেখো কার্বন দেখো কয় নাম্বার পর্যায়ে আছে, 2 নম্বরে। এটা হলো 1 নম্বর পর্যায়ে, এটা কয় নম্বর পর্যায়ে, 2 নম্বর। তাহলে কার্বনটা আছে কয় নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে। হ্যাঁ, পর্যায় বা সারণী বলবো না, পর্যায় বলবো আমরা। তাহলে 2 নাম্বার পর্যায়ে আছে। ঠিক আছে, এবং সারণী তাহলে কোনটা, এটাই। ঠিক আছে, আমরা এটা পর্যায়ে বল দিচ্ছি এবং খাড়াগুলোকে আমরা গ্রুপ বলবো। ঠিক আছে, যে কার্বন আছে হলো 2 নাম্বার পর্যায়ে। আর কয় নাম্বার গ্রুপে আছে বা কলামে আছে দেখো তো, এই যে উপরে লেখা আছে কয় নাম্বার, 14 নাম্বার গ্রুপে আছে এবং 2 নাম্বার পর্যায়ে আছে। দেখো এটা তার পরিচয়, কার্বনের পরিচয় হলো তার পর্যায় কত, 2, তার গ্রুপ হলো 14। প্রতিটা মৌলের জন্য আলাদা আলাদা পরিচয় আছে। দেখো যে এটা দেখো অক্সিজেনের যদি ধরো, অক্সিজেনের 2 নাম্বার পর্যায়ের বাট কি গ্রুপ কত, 16। এক একটা মৌলের পরিচয়ের সাথে মিলবে না। দেখো এদের এই যে এই পর্যায়ে সবারই পর্যায় কত বলো তো, সবারই পর্যায় হলো 2, বাট গ্রুপ কি সবার একই, সব আলাদা। এর হলো 1, এর 2, এর হলো 13, এর 14। ঠিক আছে, তো এই যে প্রতিটা মৌলের পরিচয় বলতে, অবস্থান বলতে তার গ্রুপ কত, তার পর্যায় কত, এটা বের করতে হয়। তো এটা আমরা বের করা শিখবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, যে আমরা তার পর্যায় কত, তার গ্রুপ কত। ঠিক আছে, এই যদি বলি আমরা, এই যে একটা মৌল নেই এখানে, যেমন এই যে একটা মৌল সালফারের অবস্থান কোথায় দেখো, সালফার 3 নম্বর পর্যায়ে, 1, 2, 3 নম্বর পর্যায়ে না, তার গ্রুপ কত, 16 নাম্বার গ্রুপ। তাহলে গ্রুপ হলো 16, পর্যায় 3 নাম্বার কেমনে হয়, পর্যায় তো এই পাশ থেকে আসে না। দেখো এই যে দেখো 1, 2, 3, দেখো এই 3 নাম্বারের মধ্যে পড়ছে। ও এটা 3 নাম্বার, এটা তো পর্যায় না। তাহলে দেখো এইভাবে আমরা অবস্থান নির্ণয় করে শিখবো। ঠিক আছে, এই দেখো আমরা দেখতেছি অবস্থা, এটা আমরা শিখবো ইলেকট্রন বিন্যাস করে। আমাদের বলা হবে এরকমভাবে যে টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 22 হয় তাহলে তার অবস্থান কোথায় আমাদের বের করে দিতে হবে, যে তার গ্রুপ হলো 4, পর্যায় কত, পর্যায় হলো 4। এগুলো মুক্ত করতে হবে না, এগুলো বের করতে পারবো আমরা। ঠিক আছে, 118টা মৌল বের করতে পারবো। ওকে, মনে করেন সিঁড়ি নিয়ে গেল, পরীক্ষার সময় গেলাম,
দেখো ওগুলো হবে না, নিয়ম যে বের করতে হবে। তো এইটুকু পড়া একদম মস্ত বড়।